শুভেন্দুর কথায় কি ওঠা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগলের এরকম মনে হতেই পারে। কুজোরও শখ হয় চিত হয়ে শোয়ার, শুভেন্দুর মতো ছাগল পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল। দৃশ্যটা অবিশ্বাস্য। যে বাংলায় এতদিন গোরক্ষার নামে হুঙ্কার দেওয়া হয়েছে, যে বাংলায় গরুকে গোমাতা বলে পুজো করা হয়েছে, সেই বাংলায় আজ পাশা উল্টে গেছে। সম্পূর্ণ মুসলিম সমাজ এখন অবতীর্ণ হয়েছে এক অভূতপূর্ব ভূমিকায়, গোরক্ষকের ভূমিকায়। আর কট্টর হিন্দু খামারি ও ব্যবসায়ীরা এখন হাউমাউ করে কাঁদছেন, প্রার্থনা করছেন যেন কোনো উপায়ে মুসলিমরা গরু কেনেন এবং কোরবানি দেন। এই অদ্ভুত পরিস্থিতির নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নবগঠিত বিজেপি সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। গত ১৩ মে রাজ্য সরকার হঠাৎ করে কার্যকর করেছে ১৯৫০ সালের একটি ঘুমন্ত আইন, পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন। এই আইনকে হাতিয়ার করে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় আচারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বলে সর্বত্র অভিযোগ উঠেছে। কিন্তু এই খেলায় যে বুমেরাং ফিরে আসতে পারে তা কি আজ করতে পেরেছিলেন শুভেন্দু? পারেননি। আর সেই না পারার ফল এখন ভুগছে গোটা রাজ্যের গ্রামীণ অর্থনীতি। নতুন সরকার ক্ষমতা আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই এই সেকেলে আইনকে অস্ত্র বানিয়ে মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করার যে প্রয়াস নেওয়া হয়েছে, তাতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। আইনটির মূল বিধান হলো ১৪ বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, কোনো প্রকাশ্য স্থানে কোরবানি দেওয়া যাবে না এবং নিয়ম ভাঙলে সরাসরি ৬ মাসের জেল। বিজেপির অতি উৎসাহী নেতাকর্মীরা এই আইনকে হাতিয়ার করে মাঠে নেমেছেন। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি। হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র তো প্রকাশ্যে রাস্তায় গরু জন্ম প্রশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসেছেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আর তার পরিণতি যা হওয়ার তাই হয়েছে। মুসলিম সমাজ নিয়েছে এক অভাবনীয়, নীরব কিন্তু মারাত্মক কৌশলগত প্রতিরোধ। এই অচলাবস্থার মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হায়দ্রাবাদের প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মোহাম্মদ জাফর পাশা। পশ্চিমবঙ্গের মুসলিমদের উদাহরণ টেনে তার দেওয়া বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় আগুন ছড়াচ্ছে। জাফর পাশা স্পষ্ট ভাষায় বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নেওয়া উচিত মুসলিমদের। যদি ১ বছরের জন্য গরু ও মহিষ কেনা বন্ধ রাখা হয়, তাহলে যারা এসব প্রাণীর কোরবানির বিরোধিতা করে তারা বড় ধরনের শিক্ষা পাবে। এখন সময় সব উগ্রবাদীদের অর্থনৈতিক শিক্ষা দেওয়ার। তার এই মন্তব্য শুধু পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য নয়, বরং গোটা ভারতের মুসলিমদের জন্য একটি কৌশলগত দিক নির্দেশনা হয়ে উঠেছে। এর পিছনে রয়েছে গভীর এক রাজনৈতিক অর্থনৈতিক বোধ। জাফর পাশা আরও অভিযোগ করেন, হায়দ্রাবাদেও যেসব মুসলিম গরু ও মহিষ কিনছেন তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। তার মতে প্রশাসন একদিকে মুসলিমদের আশ্বস্ত করার চেষ্টা করছে, অন্যদিকে গোরক্ষকদের বাড়াবাড়ি করার সুযোগ দিচ্ছে। এই দ্বিচারিতা বন্ধ হওয়া উচিত এবং রাজ্যে বসানো বিভিন্ন চেকপয়েন্ট দ্রুত প্রত্যাহার করা দরকার। মুসলিমদের এই কৌশলগত বয়কটের ফলাফল যা দাঁড়িয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সব পশুর হাট, পাঁশকুড়া, মায়াপুর, বীরশিবপুর, বাগজোলা, যে হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকা লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখরিত থাকত, সেখানে এখন শ্মশানের নিস্তব্ধতা। যে হাটে শয়ে শয়ে পশু আসত, সেখানে আজ গোটা হাটে হয়তো মাত্র একটি গরু দাঁড়িয়ে আছে। মুসলিমরা হাটমুখী হচ্ছেন না। তারা বলছেন, যখন গরু কেনা অপরাধ, কোরবানি দিলে জেল, তখন আমরা গরু কিনবো কেমনে? আমরা ছাগল কিনবো, খাসি কিনবো। গরু মোষ দিয়ে কোরবানি না দিলে আমাদের কি হবে? আল্লাহ আমাদের নিয়ত দেখেন, পশু নয়। হাটের এক কোণে শুকনো মুখে দাঁড়িয়ে আছেন কয়েক প্রজন্ম ধরে দুগ্ধ ব্যবসার সঙ্গে যুক্ত থাকা হিন্দু খামারিরা। তাদের চোখে পানি, মুখে হতাশা। তারা বলছেন, এই গরুগুলো আমার সন্তানের মতো লালন পালন করেছি, এখন এগুলো কেউ কিনছে না, কি করব আমরা? একজন বয়স্ক খামারি কাঁদো কাঁদো গলায় বলেন, আমাদের পুরো পরিবার এই ব্যবসার উপর নির্ভরশীল। এখন গরু বিক্রি না হলে আমরা কি খাবো? ব্যাংকের ঋণের কিস্তি কিভাবে দিব? বাস্তব চিত্র যে কত ভয়াবহ তা খামারিদের হিসাব শুনলে স্পষ্ট বোঝা যায়। বড় খামারিদের কোটি কোটি টাকার ব্যাংক ঋণ রয়েছে। গরু পালন, খাবার, ওষুধ, পরিচর্যা সব মিলিয়ে খরচের শেষ নেই। খামারিরা বলছেন, একটি গরু ৭-৮ বছর পর দুধ দেওয়া বন্ধ করে দেয়। তখন তাকে আইন অনুযায়ী ১৪ বছর বয়স পর্যন্ত বাঁচিয়ে রাখতে হলে একটি গরুর পিছনে প্রায় ৭,৫০,০০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে। অনুৎপাদনশীল পশুকে খাইয়ে খামারিরা নিজেরা কি খাবেন? মালদহের এক খামারি হিসেব করে বললেন,
এক একটি গরুর পিছনে প্রতিদিন গড়ে 200 থেকে 300 টাকা খরচ হয়। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে বিপুল লোকসানের ও ঋণের বোঝা টানতে না পেরে খামারিরা এখন আত্মহত্যার আশঙ্কা করছেন। অন্যদিকে বহু মুসলিম সংঘাত এড়িয়ে বিকল্প পথে হাঁটছেন। তারা গরু ও মহিষের পরিবর্তে ছাগল সহ অন্যান্য হালাল পশু কোরবানি দিতে ছুটছেন। স্থানীয় এক মুসলিম ব্যবসায়ী বললেন, আমরা চাই না কোনো সংঘাত হোক, ধর্ম আমাদের শান্তি দেখায়, তাই আমরা গরুর বদলে ছাগল কিনছি। এতে ধর্মীয় দায়িত্ব পালন হচ্ছে, আবার আইনের সঙ্গে সংঘাতও হচ্ছে না। তবে এই বিকল্প পথের কারণে বাজারে ছাগলের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দামও আকাশচুম্বী হয়েছে, যা মধ্যবিত্ত মুসলিমদের উপর আর্থিক চাপ তৈরি করেছে। এক হিন্দু খামারি আবেগ আপ্লুত হয়ে বললেন, আমরা তো ধর্ম দেখি না, আমাদের কাছে সবাই সমান। মুসলিম ভাইয়েরা আমাদের গরু কেনেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখন তারা কেনা বন্ধ করে দেওয়ায় আমরা বিপদে পড়েছি। সরকারের উচিত এই আইন প্রত্যাহার করা। সন্ধ্যা নেমেছে কলকাতায়। নবান্নের মুখ্যমন্ত্রীর চেম্বারে আলো জ্বলছে। টেবিলে ছড়ানো রয়েছে খামারিদের আরতি, ব্যবসায়ীদের চিঠি আর বাজার থেকে আসা সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়ারে বসে আছেন। তার মুখের অভিব্যক্তি কিছু প্রকাশ না করলেও অর্থনৈতিক প্রতিবেদনের পাতাল লাল দাগগুলো বলে দিচ্ছে আসল গল্প। সামনে দাঁড়িয়ে থাকা এক শীর্ষ আমলা ফিসফিস করে বললেন, স্যার, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। মুসলিম বয়কট, গোটা পশু অর্থনীতি ভেঙে পড়েছে। খামারিরা আত্মহত্যার কথা বলছেন। ছাগলের বাজারে অস্থিরতা, চামড়া শিল্প থেকে শুরু করে পরিবহন সবখানেই ধস। দলের ভিতরেও অসন্তোষ বাড়ছে। কিছুক্ষণ নীরব থাকলেন মুখ্যমন্ত্রী, তারপর ধীরে ধীরে জানালার দিকে তাকিয়ে বলেন, আমি ভেবেছিলাম আইনটা করলে হিন্দু ভোট একদম পাকা হয়ে যাবে। কথাটা শেষ করলেন না তিনি, কারণ তিনি জানেন রাজনীতির অঙ্ক সবসময় কাগজে কলমে মেলে না। কখনো কখনো একটি ছোট্ট ভুল গোটা সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। ঠিক তখনই তার একান্ত সচিব ছুটে এলেন, হাতে একটি ফোন। ফিসফিস করে বললেন, স্যার, দিল্লি থেকে ফোন, স্বয়ং অমিত শাহজি, খুব জরুরি। মুখ্যমন্ত্রীর চোখে মুখে এক ঝলক বিস্ময় খেলে গেল। দিল্লি থেকে এত রাতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন, ব্যাপারটা নেহাত সাধারণ নয়। তিনি ফোনটা ধরতে রুমের বাইরে গেলেন। রুমে তখন নিস্তব্ধতা, শুধু টিকটিক করছে দেয়াল ঘড়ির কাঁটা। অমিত শাহ ফোনে কি বললেন? চাপ দিলেন নাকি ছাড় দিতে বললেন, নাকি পুরো আইন প্রত্যাহারে ইঙ্গিত দিলেন? নবান্নের এই রাত কি কোনো বড় ঘোষণা সাক্ষী হতে চলেছে, নাকি আরও কঠোর হওয়ার নির্দেশ আসবে? এই প্রশ্নগুলোর উত্তর এখন অন্ধকারে। তবে